রশ্মি বেগম একভাবে কথাগুলো বলে দম নিয়ে ছোট মেয়ের দিকে তাকালেন। মায়ের দীর্ঘ কথা অথই মায়ের দিকে তাকিয়ে মন দিয়ে শুনল। তারপর মুচকি হেসে জড়িয়ে রাখা অবস্থাতেই বলল, মজা করছিলাম আম্মু, আর মন খারাপ করিও না। আপা সুখে আছে, এর থেকে বড় কি বলো? সত্যি দুলাভাই আর ওনার পরিবারের সবাই অনেক ভালো। আমার আপাকে কত ভালোবাসেন। তুমি মন খারাপ করো না, আমরা আছি তো তোমার জন্য। মেয়ের কথায় রশ্মি মুচকি হেসে মেয়ের দুই গালে হাত দিয়ে কপালে চুমু খেলেন। তারপর বললেন, এখন শরীর কেমন লাগছে তোর? আর বললি না তো, জ্ঞান হারিয়েছিলি কিভাবে? তোকে কত করে বলি ঠিক মতো খা, ঠিক মতো খা, তা না, আমার কথা তোর কানে যায় না। দুধটাও খেতে চাস না তো? শক্তি আসবে কোত্থেকে শরীরে? খেলে তো শক্তি আসবে। শেষ কথাগুলো কপট রাগ দেখিয়ে বলে থামলেন রশ্মি। মায়ের এবার এই প্রশ্নে সে হাসি খুশি মুখটা বেজার করল। সেই এসটি থেকে মা শুরু করেছে কি হয়েছিল কি হয়েছিল, জ্ঞান হারিয়েছিস কিভাবে। নিশার কাছে জিজ্ঞেস করে করে মাথা খেয়ে ফেলেছে। নিশা শুধু বলেছে দুর্বলতার জন্য হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিল। ভাগ্যিস মা জোর করে আসল ঘটনা জানেনি, তাহলে কি একটা অবস্থা হয়ে যেত। আর আরো যদি শুনতো সাইমের কথা, না জানি আজ আরো কি হয়ে যেত। এদিকে রাহাব ভাইয়া বাসা পর্যন্ত আসেনি, ভালো করেছে। মোড় পর্যন্ত ছিল, তারা এতে আবারও প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। কি রে বল, চুপ করে আছিস কেন? মায়ের কথার ভাবনা থেকে বাস্তবে এলো উত্তর এবং মাকে সান্ত্বনা দিতে বলল, আম্মু নিশা তো তোমাকে সব বলল। এখন থামো তো, রাখো এই এক প্রশ্ন। আমি এখন সুস্থ আছি আর একদম ফিট আছি। মেয়ের কথা একটু রেগেই গেলেন রশ্মি। রাগ নিয়ে মেয়েকে ছাড়িয়ে ঘর থেকে যেতে যেতে বললেন, যা ইচ্ছে কর তোরা। আমি কে যে আমার কথার মূল্য দিবি? আমার কথার তো কোনো দাম নেই। আমি তো কারো ভালো চাই না। ওই একটা রাজপুত্রের খোঁজ নাই, কোথায় গেছে এখনো স্কুল থেকে বাসায় এলো না। দেখো গিয়ে নবাব পুত্র কোথায় খেলে বেড়াচ্ছে আর আড্ডাবাজি করে বেড়াচ্ছে। এইসব বলতে বলতে ঘর ছেড়ে চলে গেলেন তিনি। আর অথ সম্পূর্ণ কথা মুখ বুজে গিলল। কি বা বলবে সে? এখন বললে মা আরো রেগে যাবে। সব মায়েদের এমন শাসনের সাথে কথা শোনানো মাগত অধিকার। সময় বিকেল। সিরাজ মির্জা আর তার সহকারী রফিক গ্রামের আশেপাশে হাঁটাহাঁটি করছেন। গ্রামের রাস্তা, মাঠঘাট, দোকানপাট এইসবই পর্যবেক্ষণ করছেন আর সবার হালচাল জিজ্ঞেস করে কিছু টুকিটাকি কথা বলেছেন কম বেশি সকলের সাথে। প্রায় সপ্তাহে 3 আছরের নামাজ আদায় করে এই কাজে নিয়ত হন। গ্রামের চেয়ারম্যান কিনা, গ্রামের মানুষজন সালাম দিয়ে হেসে হেসে কথা বলেন আর তাদের সমস্যার কথাবার্তা জানান তাকে। তিনি যথাসম্ভব সকলের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। মানুষটা এদিকে খুব ভালো, ওনার কর্মের প্রতি প্রচুর দায়িত্বশীল তিনি। এমনই এক সময় হাঁটতে হাঁটতে আশরাফ শেখের সামনে পড়লেন। সিরাজ মির্জাকে দেখে তিনিও থেমে গেলেন কিছু সময়ের জন্য। তারপর মনে হলো দুজনের মনের রাগী ভাব মুখে এসে প্রকাশ পেল। কেউ কারোর সাথে কথা বললেন না, দুজন দুদিকে চলে গেলেন। তাদের এমন একে অপরকে রাগী ভাব নিয়ে এড়িয়ে চলে যেতে দেখে সহকারী রফিক সিরাজ মির্জাকে বললেন, বড় মির্জা ভাই, আশরাফ শেখ লোকটা কিন্তু খারাপ না, মানুষটার ব্যবহার ভালো কিন্তু। আর বলতে পারলেন না। সিরাজ মির্জা চোখের দিকে তাকে কিছুটা ভয় পেলেন। লোকটা কেমন কপালে রাগের আভা নিয়ে তাকিয়ে আছেন তিনি, কিন্তু কিছু না বলে আবার হাঁটা ধরলেন। পরন্ত বিকেল, গোধূলির লগ্ন শুরু হবে আর কিছুক্ষণ পরে। বিশাল বড় একটা ফাঁকা মাঠ। মাঠটা কোনো ক্রিকেট বা ফুটবলের না, জমি চাষের মাঠ ছিল বহু বছর আগে, কিন্তু এখন আর ফসল চাষ হয় না, ফাঁকা পড়ে আছে অনেকটা দাবানো মাঠটা। গ্রামের ছোট বড় সকল প্রকার ছেলেরা সেখানে অনেক রকমের খেলা খেলে আর আড্ডা দেয়। অনেক কিশোর ছেলেরা আবার ফুটবল ক্রিকেটও খেলে একপাশে। মাঠের এপাশে ওপাশে বিভিন্ন খাবার বিক্রি হয়, যেমন বাদাম, ফুচকা, চটপটি, মুড়ি মাখানো, আইসক্রিম, এমন সকল খাবার বেশ ভালোই বিক্রি হয়। গ্রাম তো আর শহরের মতো না। সেখানে বসে আছে সায়েম, রাহাব, শাওন। তারা প্রায় প্রতিদিন বিকালে আসে এখানে বন্ধুরা মিলে আড্ডা দিতে। এখন পাশে বাইক রাখা। দূর থেকে কেউ তাদের অবলোকন করে চলেছে, আর সেটা হচ্ছে অথই।
কারণ অথয়ের বাসার পেছনেই মাঠটা, ছাদ থেকে দেখা যায় সব। বিকেলে রোজ তার ছাদে আসার কারণ এটা, সায়েমকে লুকিয়ে লুকিয়ে পলকহীন দেখার নেশা। যেন দেখেই মন প্রাণ জুড়িয়ে ফেলবে সে। কাল এসেছিল না বলে একাই দাঁড়িয়েছিল সে, কি ভেবে যেন দৌড়ে নেমে গেল, নেমে নিশাদের বাসায় চলে গেল। সায়েমদের আড্ডার মাঝে সিগারেট এক টান দিয়ে রাহাব বলে উঠল, অথই অজ্ঞান হলো কিভাবে সাইম? ভয়ে আর উত্তেজনায়। ছোট উত্তর তার। ওর উত্তর শুনে শাওন রাহাব হেসে উঠল। শাওন চিপস খেতে খেতে বলল, মেয়েটা সত্যি অনেক ভয় পেয়েছিল তোকে, দেখি বোঝা যাচ্ছিল। এখনই এমন ভয়ে অজ্ঞান হয়ে না জানি সব ঝামেলা কি করবে। এই বলে ফিচলে হাসল সে, হাসল রাহাবও। সায়েম কোনো প্রতিক্রিয়া করল না, জ্বলন্ত সিগারেট হাতে নজর তার দূরে মাঠের উপর প্রান্তে। মনে হচ্ছে একটা অনুভূতি শূন্য মানব। শাওন আবার বলল, আজকে অরিকের ভাবভঙ্গি ভালো লাগছে না, ওর মতো গতি খারাপ লাগছে। কেমন মিষ্টি মিষ্টি বলে মাথা খাচ্ছিল, কিছু বলতে পারছিলাম না, তার উপর বন্ধু মানুষ। অনেকের কথা উঠতেই যেন দপ করে জ্বলে উঠল সায়েম। চোখে মুখে রাগ নিখুঁতভাবে প্রকাশ পাচ্ছে, কিন্তু জবাবে কিছু বলল না। সব তো সময় বলে দেবে। ওদের কথার মাঝে ডান সাইড থেকে জোরে জোরে হাসির শব্দ এসে আসলো তিনজনের কানে। হাসির শব্দ খুঁজতে গিয়ে কিছুটা দূরে অথয় আর নিশাকে দেখতে পেল, কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সাথে। সবাই ফুচকা ঝালমুড়ি খাচ্ছে আর হাসাহাসি করছে। ওদের এত কাছে দেখে রাহাব শাওন হকচকে গেল। সায়েম ভ্রু কুচকে কপালে কয়েকটা ভাঁজ ফেলে কিছুটা রাগী ভাব নিয়ে ওদের দিকে তাকিয়ে নিজ মনেই বলল, এ মেয়ে কি আজ পাগল হয়ে গেছে? এত কাছে কি করছে আজ? সাহস কি বেড়ে গেল আজ একটু? রাহাব বলল, অথই আজ সামনে কি করছে? হয়েছে কি ওর? উত্তরে শাওন বলল, বুঝছি না, এমন তো করে না। ওরা তিনজন একসাথে অথয়দের লক্ষ্য করছে। হাসির মাঝে অথয়ের সায়েমের উপর নজর পড়ে গেল। ধক করে উঠল, অনেকটা আচমকা চমকায় যেমন করে ওঠে বুকের মধ্যে, ঠিক তেমন। সাহস নিয়ে আজ এত কাছে, সামনের উপর আসছে কিনা যে এতগুলো বছরও করেনি সে। দূরে ছাদ থেকে দেখেছে, আর যদিও এমন ফুচকা খাওয়ার নামে এসে দেখতো, তাও লুকে দূরে কোনো দোকানের থেকে এত কাছে কখনো আসেনি। সায়েমের উপর নজর রেখেই অথই মনে মনে বলল, আপনার আমার মাঝে এই দূরত্বটুকুনও আমি ঘুচাতে চাই সায়েম ভাই। কিসের দেয়াল আমার আপনার মাঝে? সে যে আজও আমার অজানা। কোনো দেয়াল রাখতেই চাইনি আমি, সব ভেঙে দিতে চাই। সেই ইট পাথর দিয়ে তৈরি করতে চাই আমার ভালোবাসার তাজমহল। শুধু আমার শক্তিরূপে আপনাকে পাশে চাই। ওই তো কাকু আসছে। ভাবনার মাঝে নিশার এই কথা শুনে চমকে পিছন ঘুরে তাকিয়ে দেখলো সত্যিই তার বাবা আসছে এই সাইড দিয়ে। বাবাকে দেখে আবার সামনে ঘুরে সায়েমদের দিকে ভীতু চাহনি নিয়ে তাকালো। তারপর জলদি খাওয়া শেষ করে টাকা দিয়ে নিশার হাত ধরে বাড়ির দিকে দৌড় দিল। তার বাবা দেখেছে কিনা সেসব দেখার সময় নেই। ওদের হঠাৎ এভাবে দৌড়াতে দেখে শাওন রাহাব বোকা বনে গেল। ওরা এতক্ষণ অথয়দেরই পর্যবেক্ষণ করেছিল। শাওন বলে উঠল, কি হলো? ওদের অমন ভয় দেখিয়ে দৌড়ে দিলি কেন? জবাব দিতে সায়েম বলল, ওর বাবা সামনে দেখো। সায়েমের কথার সামনে তাকিয়ে দেখলো সত্যি আশরাফ শেখ আসছে। জবাবে কেউ আর কোনো কথা বলল না। তিনজনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সিগারেটের শুকটান দিতে ব্যস্ত হয়ে গেল সায়েম। আর মনে মনে অনেক কিছুই ভেবে চলল, এই লুকানো আর কত কাল চলবে। আগামীকাল সামিয়াকে দেখতে আসবে, সবাই দুপুর 2টোর পর বাসা উপস্থিত থাকবে। সিরাজ মির্জার কথায় খাবার মাঝেই সবাই মুখ তুলে তাকালো তার দিকে। মির্জা বাড়ির সবাই রাতের খাবার খাচ্ছে একসাথে বসে। বাড়ির প্রত্যেক সদস্যই উপস্থিত আছে সেখানে। এটা মির্জা বাড়ির নিয়ম, সকালের নাস্তা আর রাতের খাবার সবার একসাথে খেতে হবে, বড়রা ছোটরা বসে। পরিবেশনের দায়িত্ব মির্জা বাড়ির 2 বউয়ের। আনা নেওয়া কাজের বুয়ারাই করে। সিরাজ মির্জার কথায় শরীফ মির্জা জবাব দিলেন, তারা আগামীকাল আসতে চেয়েছে ভাই। কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছে আগামীকাল আসবে। শুক্রবার আসতে পারবে না কোনো একটা কারণে। আচ্ছা ভাই, আমি ওদিকে সব সামলাতে বলে দেবো কর্মচারীদের।
আর দুপুরে বাড়িতে থাকবো। শরীফ মির্জা আলাদা করে ব্যবসা সামলান, সেটা অবশ্য মির্জা বাড়িরই। ধানের বড় ব্যবসা, মির্জাদের 4টে রাইস মিল সহ, সেগুলিরই দেখাশোনার দায়িত্বে আছে শরীফ মির্জা। সিরাজ মির্জা ওগুলোর দিকে নজর দেননি, তিনি চেয়ারম্যানের কাজে নিয়োজিত। বলে দিস তারা নামাজের পর আসবে, ছেলেও আসবে বলেছে। দুই ভাইয়ের কথা সবাই শুধু শুনছে আর খাচ্ছে। নাহিদা বেগম মির্জা বাড়ির ছোট বউ বললেন, ভাইজান, কালকে কি পাকা কথা দেবেন ওনারা? নাহিদার কথায় উত্তর দিলেন সিরাজ মির্জা। এমন কিছু বলেনি, তবে ছেলে আসছে, ছেলের পছন্দ হলেই কালই পাকা কথা দিতে পারেন। তোমরা সেভাবেই সব প্রস্তুতি নিও, আয়োজনের কোনো ত্রুটি রেখো না। আলেয়া বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, তেমনটাই হবে। নাহিদার কথা বললেন না। সেখানে উপস্থিত থাকা ছোটরা একবার করে স্বামীহার দিকে নজর দিল। স্বামীহা ওদের তাকানো লক্ষ্য করে অপ্রস্তুত হলে একটু লজ্জা পেল বটে। নিজের সামনে বড়দের এভাবে তার বিয়ের কথাবার্তা বলতে দেখে সন্ধ্যা, সাফিয়া, সাহিব মিটমিট করে হাসছে, আর শাইম গা ছাড়া ভাব নিয়ে খেয়ে চলেছে। তার এসব কথা কানে যাচ্ছে না এমন একটা ভাব। বাবার সামনে আসছে কিনা, বাবার কথাতেই তার অ্যালার্জি। তাছাড়া বাড়ির কাজে তেমন একটা নাকও গলায় না সে, বলতে গেলে প্রয়োজনে পড়ে না। শুধু শাইম বলে না, সাইফেরও আগ্রহ নেই। বাবা চাচুই সব সামলে নেয়। ছেলের এমন গা ছাড়া ভাবভঙ্গি লক্ষ্য করে সিরাজ মির্জার কপালে বিরক্তির ভাঁজ পড়ল, কিন্তু কোনো কথা বলল না সেটা নিয়ে। সামিয়া, সাহিফা, সাহিব, শরীফ মির্জার ছেলে মেয়ে। সামিয়া বড় মেয়ে, CBBA কমপ্লিট করে MBA-তে এখন। আর সাইফ জমজ। সাইফা অনার্স 3য় বর্ষে ফিনেস সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছে, আর সাইফ ইঞ্জিনিয়ারিং বুয়েট 1st সেমিস্টার। সে মির্জা বাড়ির বড় মেয়ে সামিয়া এখন। সিরাজ মির্জার প্রথম সন্তান একটা মেয়ে ছিল, 1.5 বছর বয়সে ডায়রিয়াতে মারা গেছিল। তারপর শায়েম হয়। শায়েমের পর আর কোনো সন্তান হয়নি সিরাজ মির্জার আলোয়া বেগমের। একমাত্র সন্তান শায়েম। খাবার শেষ করে সিরাজ মির্জা মাত্রই উঠতে যাবে, সে সময় সন্ধ্যা বলে উঠল, বড় মামাই, আমার কাল কলেজে ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আমি দুপুরের মধ্যে চলে আসব, সমস্যা হবে? আচ্ছা যাইস, দুপুরের মধ্যে চলে আসিস, বাড়িতে মেহমান আসবে, সবার থাকাটা জরুরি। সিরাজ মির্জা চলে গেলেন, তারপর শরীফ মির্জাও চলে গেলেন। ওনারা যেতে সন্ধ্যা বলল, সাইব ভাইয়া, কাল তুমি কি ভার্সিটিতে যাবে না? আমি যাব কার সাথে? আর আনবে কে তাহলে? সাইফের ভার্সিটি আর সন্ধ্যার কলেজ পাশাপাশি হওয়ার দরুন দুজনে একসাথে যাওয়া আসা করে। বাসা থেকে অনেকটা দূরেই হয়, তাই সন্ধ্যাকে মামারা একা যেতে আসতে দেয় না। সন্ধ্যার কথায় শায়েম বলল, আমি গিয়ে নিয়ে আসবো। সাইব, সকালে ওকে দিয়ে আসিস, আর সন্ধ্যায় কলেজ থেকে বের হবার আগে কল করবি। সন্ধ্যা বলল, দিয়ে আসতে হবে না, আমি কাল একাই চলে যাব না হয়, তুমি শুধু গিয়ে এনো, নয়তো গাড়িতে আসতে গেলে আবার দেরি হয়ে যাবে। আমি গিয়ে দিয়ে আসবো, তোকে অত পাকনামো করতে হবে না। সাইফের কথায় মুখ ভেঙছিল সন্ধ্যা, জবাবে বলল, আচ্ছা আচ্ছা আমার বডিগার্ড, আপনি গিয়ে দিয়ে আসিয়েন। বলে হেসে দিল। ওর কথায় সাহেব রেগে বলে, এই মেয়ে পেয়েছে কি? হ্যাঁ, শুধু বডিগার্ড বলে বলে ফেনা তুলবে মুখে। সময় মতো যখন পার্সোনাল বডিগার্ড হব, তখন দেখিস কি কি করি। স্বামী রূপে বডিগার্ড হব তোর। ওর কথা সাহেব রেগে গেল। মনে মনে কথাগুলো সাহেব বলে রাগ নিয়ে চোখ ছোট ছোট করে বলল, তোর সাহস একটু দিন দিন বেড়ে যাচ্ছে না? দাঁড়া না, SSC-টা দিয়ে নে, রিক্সা চালক ধরে বিয়ে দিয়ে দেবো। তখন তোর বডিগার্ড হবে রিক্সা চালক। তখন যাইস রিক্সায় চড়ে চড়ে লং ড্রাইভে, হানিমুনে। আমার বাইকের পিছনে আর উঠতে হবে না তোকে, আমিও বেঁচে যাব। তখন তোর জায়গায় থাকবে আমার একটা সুন্দরী রূপসী গার্লফ্রেন্ড। আহ! বলা শেষ করে মুখ ঝামটা দিয়ে খেতে লাগলো সে। সাহেবের কথা শুনে সবাই হাসলো, আর নাহিদা ছেলের কান ধরে বলল, তাই না? আরে আম্মু, তোমরা এখানে আছো, কি করছো এখানে? আরে লাগছে তো আম্মু। উফ, ছাড়ো ভাই, কিছু বলো, তুমি লাগছে আমার। সন্ধ্যা বলল, ঠিক করছে তোমাকে, আমাকে রিক্সা চালকের সাথে বিয়ে দিবা না?
তোমাকে সুন্দরী ওই পাড়ার ফতি পাগলের সাথে দিব। সাইফ ওর দিকে তাকিয়ে আনমনে বলল, সেই ফতি পাগল তোর রূপে চাই আমি, আমার পাগলি। সায়েম বলল, ছোট আম্মু, তোমার ছেলেটা বদ হচ্ছে, ওকে ধরে বিয়ে দিয়ে দাও। এই বলে চোখ টিপল সাইফের দিকে তাকিয়ে। সাহিব বলল, ভাই তুমিও? ওর এমন অসহায় লোক দেখে সবাই জোরে হেসে উঠল। তারপর নাহিদা ছেলের কান ছেড়ে দিল। আলেয়া বেগম বলল, চুপচাপ খা, খাবার সময় কথা বলতে হয় না। এতক্ষণ পর সামিয়া সায়েমের উদ্দেশ্যে বলল, ভাই তুই কাল থাকবি না? বুবু, আমি ঠিক সময় চলে আসবো, চিন্তা করো না। এই বলে উঠে পড়ল। তার খাওয়া হয়ে গেছে। ছেলের এমন কথায় দীর্ঘশ্বাস ফেলল আলেয়া। মনে মনে ভাবলেন, এই বাবা ছেলের বিবাদ কবে মিটবে? সামিয়া বলল, আচ্ছা ঠিক সময়ে বাসা যেন তোকে পাই, নয়তো কানমলা খাবি কিন্তু আমার হাতে। সায়েম যেতে যেতে উচ্চ গলায় বলল, এই জন্যই তো তোমাকে জলদি তারার ব্যবস্থা করছি। উত্তরে সামিয়া বলল, ফাজিল হচ্ছে সব কয়টাই একসাথে। বলে হাসলো। সাথে উপস্থিত সবাই। সকাল 10টা। ভার্সিটিতে পৌঁছে অথই আর নিশা হাঁটছে ক্লাসের দিকে আস্তে আস্তে, আর গল্প করছে। শেফা আজ আসবে না বলেছে। গল্পের মাঝে অথই নিশাকে বলল, নিশা, তুই কিন্তু এখনো বললি না জ্ঞান হারানোর পর কি হয়েছিল আমার সাথে। ওর প্রশ্ন শুনে নিশা আবার বিরক্ত হলো। বলল, তোকে তো কাল বললাম তুই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেছিলি, আমরা আর পাপড়ি আপুরা মিলে তোকে তুলে জ্ঞান ফিরিয়েছি। ওর আবার একই উত্তর শুনে অথই মনটা খারাপ হয়ে গেল। মনে হলো তার মনটা বোধহয় অন্য কিছু শুনতে চাচ্ছে, কিন্তু তেমন কিছু শুনল না সে। আশানুরূপ উত্তর না পেয়ে আর কিছু বলল না অথই। ওকে লক্ষ্য করে নিশা একটু হাসলো বটে, কিন্তু কিছু বলল না। সময় দুপুর 1টা। সময়টাতে আকাশ মেঘে ঢাকা, চারিদিকে মেঘেদের গর্জন, অন্ধকার হয়ে যাচ্ছে ক্রমেই। বৃষ্টি যেন এক্ষুনি নামবে। অথই রোডের সাইডে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। নিশা আজ চলে গেছে একটু জলদি। তার নানির বাড়ির উদ্দেশ্যে তার মা ফোন করেছিল। তার নানা নাকি খুবই অসুস্থ, তাই নিশার ভাই এসে নিয়ে গেছে। এখন তার একাই বাড়ি যেতে হবে, একা আছে, তাই একটু ভয়ও করছে। তার উপর আকাশের অবস্থা এরকম। মেঘের সাথে সাথে যেন গাড়ির হদিশও পাওয়া যাচ্ছে না। ব্যস্ত শহর কেমন আরো ব্যস্ত লাগছে। একের পর এক ধেয়ে ধেয়ে গাড়ি আসা যাওয়া করছে, কিন্তু তবুও তার যাওয়ার জন্য গাড়ি পাচ্ছে না। প্রকৃতির সাথে গাড়িও কেমন বেইমানি করছে। অসময়ে আকাশ মেঘলা হয়তো বেইমানি করছে। বলতে বলতে বৃষ্টিও নেমে এলো ঝুপঝুপ করে। নিমেষে ভিজে গেল অথই। বৃষ্টি নামতে দেখে দৌড়ে পেছনের একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো। দোকানটা বন্ধ করা। বৃষ্টি আসবে বলে মনে হয় দোকানদার বন্ধ করে চলে গেছে। সেখানে কিছু বকাটে ছেলে ছিল, সে খেয়াল করেনি। খেয়াল না করে এই দোকানের ছাউনিতে এসে আশ্রয় নিয়েছে। বিষয়টা যখন বুঝলো তখন তার গা শিউরে উঠল। আশেপাশে তাকিয়ে দেখলো তেমন কোনো মানুষ নেই। যদিও আছে, সব যে যার কাজে ব্যস্ত। তাকে দেখার মতো সময় কারো নেই। আর থাকলেই বা কাকে বিশ্বাস করবে সে? সে সকল অপরিচিত লোকেদের, তারাও যদি তার দুর্বলতার সুযোগ নেয়। আর সে এখন এমন জায়গায় আছে যে ভার্সিটির ভেতরে যেতে পারছে না। রোড পার হয়ে এসেছে সে। সেখান থেকে যেতে গেলেও বিশ্রীভাবে ভিজে যাবে। ছাতাও নেই তার কাছে। থাকবে কিভাবে? আসার সময় তো আবহাওয়া ঠিক ছিল। ভুলই করলো একবারে নিশার সাথে না গিয়ে। কেন যে পাকনাম করে পরের ক্লাসটা করতে গেল? নিশার সাথে বের হলে অন্তত একসাথে বের তো হতে পারতো। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকলো সে। তাছাড়া কোনো পথ নেই। এখন আপাতত বৃষ্টি কমা না অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার দোয়া দূরত পড়ে চলেছে সে। এমনই একসময় কোথা থেকে যেন তীব্র গতিতে একটা বাইক এসে দোকানের সামনে এসে থামলো। সেদিকে তাকিয়ে অথই বাইকের ব্যক্তিকে দেখে অবাক তো হলোই, সাথে চমকালো। কিন্তু বাইকের পেছনে থাকা মেয়েটাকে দেখে তার বুকের ভেতর দাবানলের নয় জ্বলতে লাগলো। কি যন্ত্রণা করছে এই বুকে। প্রচুর ব্যথা করছে, মনে হচ্ছে ভেঙে যাচ্ছে ভেতরের সব। কেউ কি পাথর চাপা দিল সেখানে? তা না হলে এত ব্যথা করছে কেন? অসহ্য সীমাহীন ব্যথা। চোখে অশ্রুরা এসে টলমল করছে। এখন বুঝি বাধাহীনভাবে নামবে।
মাথা থেকে হেলমেট খুলে সায়েম রক্তবর্ণ চোখ নিয়ে এমনভাবে তাকালো অথয়ের পিছে থাকা বখাটে ছেলেদের উপর মনে হলো চোখ দিয়ে ভস্ম করে দেবে তাদের। ছেলেগুলো তো প্রথমে সায়েমকে দেখে চমকে গেছে, তার উপর এমন তাকানোতে সবার জায়গা নষ্ট করার মতো অবস্থা। উপায় না পেয়ে ছেলেগুলোর সাথে সাথে ওই বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে চলে গেল। সায়েমকে তারা চেনে আর তার সম্পর্কেও জানে যে এ ছেলে বুঝতে পারলে কি করবে তাদের। তার উপর আবার এমন তাকানোর সব মনে হয় বুঝে গেছে, তাদের কপালে মনে হয় শনি আছে, রক্ষা হবে না বোধ হয়। ছেলেগুলো যেতেই সায়েম সন্ধ্যার হাত ধরে চায়ের দোকানটার মধ্যে এসে দাঁড়ালো। এমনভাবে দাঁড়ালো অথই পুরোটাই লোকালয় থেকে আড়াল হয়ে গেল। তার শরীরের জামা ভিজে গিয়ে বাজে লাগছে কিনা, সে অথয়ের দিকে তাকালো কিনা বোঝা গেল না। তার এমন একটা ভাব সে অথইকে যেন দেখেইনি। এদিকে অথই নানা কথা ভেবে চলেছে বুকের যন্ত্রণা নিয়ে, ওদের দুজনকে অনিমেষ অবলোকন করে চলেছে। মেয়েটা কে? কি হয় সাইমের? এর সাথেই বা কেন? বিশেষ কেউ কিনা হাত ধরলো কেন? ভাবতে ভাবতে আরো ভালোভাবে খেয়াল করলো মেয়েটার গায়ে সাইমের জ্যাকেট। এবার যেন দ্বিগুণ ব্যথা হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ভেতরের সব। এ ব্যথা উপশমের ওষুধ কি উপায়ে ভেতরে ঠান্ডা করবে সে? তার যে সব ভেঙে আসছে ভেতরে, কেউ কি দেখছে সেটা? তার এত বছরের অপেক্ষা কি সব বৃথা? সে কি তবে ভুল মানুষের জন্য অপেক্ষায় আছে? ভাবছে, সাথে চোখের পানি টুপ টুপ করে পড়ছে। ভাবনার মাঝে নিজ মনেই বলল, আমার এই কাতরতার আখিদয় কি আপনার আখিদয় ধরা দেয় না সাইম ভাই? একবার পেছন ফিরে তাকিয়ে দেখেন আমি কতটা কাতর, কতটা পড়ছি। এতটা পাষাণ আপনি হবেন না। আমি যে বেঁচে থেকেও মরে যাব কি? আমি তো মরেই যাচ্ছি। একবার দেখেন। ভাইয়া, এখানে নিয়ে এলে কেন বৃষ্টির মধ্যে? এটা তো আমার কলেজের উল্টো রোড, আর সামনে ওটা তো তোমার ক্যাম্পাস। বাড়ির উল্টো রোডে হঠাৎ এলে কেন, তাও বৃষ্টির মধ্যে? আমি ভিজে গেছি ভাইয়া, তুমিও তো ভিজে গেছো। এই অবস্থায় এখানে? সন্ধ্যার কথা শুনে সায়েম পাশ ফিরে তাকালো ওর দিকে। মেয়েটা একদম ভয় পেয়ে গেল। ওর তাকানো তো কি, লাল চোখ, কেমন অস্বাভাবিক ভাব লাগছে সায়েমের মাঝে। এমন লাগছে কেন? কিছুই তার বোধগম্য হচ্ছে না। সে তো তাকে আনতে গেছিল কলেজে, সেখান থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তাই কলেজের বাইরে দুজন অপেক্ষা করেছিল বৃষ্টি কমার। কিন্তু কিছুক্ষণের মাঝে একটা ফোন আসলো, তারপর কোনো কথা না বলেই নিজের গায়ে জ্যাকেট খুলে পরে নিতে বলল। একটু অবাক অবশ্য হয়েছিল, তবুও বিনা বাক্যে পরে নিয়েছিল। তারপর বাইক থেকে হেলমেট হাতে ধরিয়ে দ্রুত পরে বাইকে উঠতে বলে নিজে হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে দিল। এত জলদি সব করলো আর বললো যে প্রশ্ন করার সুযোগ পেল না। তারপরে বৃষ্টির মাঝে বাইক এত দ্রুত চালিয়ে যে চোখের পলকেই মনে হয় এখানে চলে এসেছে। সময়ও ঠাওয়ার করতে পারেনি সে। এখানে একটা জরুরি দরকার, 10 মিনিট লাগবে। তাছাড়া আজ আর আসতে পারবো না, তাই এখনই আসলাম। কথা না বলে কষ্ট করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকো। সায়েম কথাগুলো এতটা কঠিন এবং ভারী স্বরে বলল, মনে হলো কত বয়স্ক মানুষ কথা বলছে। সন্ধ্যা একদম চুপসে গেল। সে জানে তার পাশে এই মানুষটা রেগে গেলে কতটা অস্বাভাবিক হয়ে ওঠে, আর এখন এই মুহূর্তে সে ততটা রেগে আছে যার কারণে তার কণ্ঠ আর চোখ দুটোই অস্বাভাবিক। সন্ধ্যার কোনো কথা বলতে পারল না। এদিকে ওদের সব কথা ভালো মতো শুনতে না পারলেও সন্ধ্যার ভাইয়া ডাকটা কানে ঠিকই স্পষ্ট আসলো অথয়ের বৃষ্টির মাঝেও। ভাইয়া ডাক শুনতেই চমকে উঠল সে, মনে মনে বলল, এটা কে? ভাইয়া বলছে। সায়েমের যে বোন নেই এটা জানে সে, আর তার ছোট চাচার 2 মেয়েকে অনেকটাই চেনে, মাঝে মাঝে দেখে। আরেকজনের কথা শোনাচ্ছিল সে ওর ফুপির মেয়ে। সে কি তবে? হ্যাঁ, সেই হবে। মনে পড়তে একটু স্বস্তি পেল, কিন্তু বেশিক্ষণ থাকলো না স্বস্তিটা। আবারও বাজে ভাবনা হানা দিল মনে। ফুপুর মেয়ে হবে তার সাথে কেন এখন বৃষ্টির মধ্যে? কোথায় গেছিল তারা? সায়েমের তো এখন ক্যাম্পাসে থাকার কথা, আর জ্যাকেট গায়ে, হাত ধরা, এসব ভেবেই আর স্বস্তি পেল না। আবারও চিনচিনে ব্যথা হচ্ছে বুকে। বৃষ্টি এবার অনেকটা কমে গেছে, নেই বললেই চলে, একটু একটু পড়ছে শুধু। তার মধ্যে দৌড়াতে দৌড়াতে রাহাফার সাউন্ড আসছে। হাতে ছাতা দূর থেকে রোডের ওপাশ থেকে জোরে জোরে ডেকে উঠল। সাইম? সেদিকে 3 জনই নজর দিল, দেখলো রাহাফ শাওন দৌড়ে রাস্তা পার হচ্ছে। নিমেষে এসে হাজির হলো 2 জন। শাওন এসেই সিএনজি দেখতে শুরু করে দিল, আর রাহাফ
একবার পিছে থাকা অথৈকে দেখে নিল। চোখ ফিরিয়ে সায়মের উদ্দেশ্যে বলল, সরি দোস্ত, আম রিয়েলি সরি। এমনভাবে বলল যেন অনেক বড় অপরাধ করেছে সে। তেমনি অসহায়ভাবে বলল, অথৈ এবং সন্ধ্যার বোধগম্য হলো না যে এসে এমনই সরি কেন বলছে। শাওন সিএনজি ঠিক করে এসে বলল, সুইটস বোন, এই সিনজিতে উঠে পড়ো, জলদি ওঠো, নয়তো আর পাবে না। আসো, জলদি আসো। শাওনের এই কথা শুনে যার পরনে অবাক হলো অথৈ। এসে কথা না বলে সিএনজি ঠিক করে আবার ওকে বলছে উঠে পড়তে। কি বলবে বুঝতে পারলো না। সে তো গাড়ির জন্যই ওয়েট করছে। তাই কিছু না বলে আস্তে আস্তে গাড়ির দিকে এগোলো আর সায়েমকে দেখলো। মনে মনে অনেকটা অভিমান জন্মালো সায়েমের প্রতি। এখানে এতক্ষণ এসেছে, একটা কথা তো বললোই না, তার উপর এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তার কোনো অস্তিত্বই এখানে নেই। খুব অভিমান করলো সে। মনের কষ্ট নিয়ে গাড়িতে উঠল সে। উঠে সায়েমের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। চলে গেল গাড়ি। এইসব ঘটনা সন্ধ্যা অবুঝের মতো দেখে গেল। শাওনের কথায় সে পেছনের মেয়েটাকে খেয়াল করেছে শুধু, কিন্তু চিনল না। কে এই মেয়ে বুঝলো না শাওন। ভাইয়া চিনেই বা কিভাবে, এমন প্রশ্ন ও কি দিল মনে, তাই প্রশ্ন করেই বসলো। ভাইয়া কে ও? তুমি চেনো আপুটাকে? সন্ধ্যা, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের, জলদি আয়। বলে চোখের পলকে বাইকের দিকে বসলো সায়েম। সন্ধ্যা সায়েমের কথায় তার দিকে তাকালো। সায়েমের তাড়া দেওয়াতে আর কোনো প্রশ্ন করতে পারল না। শাওনও জবাব দিল না। সন্ধ্যা বাইকে গিয়ে বসলো, তখনই চোখের পলকে বাইক চলে গেল। ওদের যাওয়ার পরে রাহাব আর শাওন অনিমেষ তাকিয়ে রইল। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। সায়ন বলল, দোস্ত, আমার তো ভয় লাগতেছে। এই কোনো কিছু করে না বসে কি রকম অভিজ্ঞতা হয়ে গেছে দেখছিস? এইটা ঝড়ের পূর্বাভাস। বুঝতেছি, কিন্তু কি করার, আমরা তো একটুও ঠিক পাইনি। আর মেয়েটা একা বের হয়েছে তাও জানতাম না। নিশার কি হয়েছে, ও কই? বুঝতেছি না, নিশাকে জিজ্ঞেস করতে হইব। বলে দুজন কথার ইতি টেনে ক্যাম্পাসের দিকে গেল। সেখান থেকে বাইক নিয়ে বাসার পথ ধরল। বাসায় পৌঁছে অথৈ দেখলো তার বোন চলে এসেছে। দরজা সেই খুলেছে। বোনকে দেখে মনটা হালকা হয়ে গেল। হেসে উঠে জড়িয়ে ধরল। অন্তরা বোনকে ছাড়িয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে চোখ মুখ কুচকালো, শরীর ভেজা, তার সাথে চোখ মুখের অবস্থা কাহিল, একদম ফুলে লাল হয়ে আছে। অনেকক্ষণ কান্না করলে যেমন হয় ঠিক তেমন। প্রশ্ন করল বোনকে, তোর এই অবস্থা কেন? ভিজেছিস কেন? আর চোখ মুখ ফোলা কেন? কান্না করেছিস কেন? কিরে বল। কথাগুলো জোরে জোরেই করল সে। আস্তে আপু, আস্তে। চেঁচাচ্ছ কেন? একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? আসতে গিয়ে ভিজে গেছি, ছাতা ছিল না, যার ফলে এই অবস্থা। অন্তরার কথায় ভেতর থেকে অন্তরার স্বামী মেহেদি সহ অথয়ের বাবা মা বের হয়ে আসলো। আশরাফ শেখ মেয়েকে এই অবস্থা দেখে কপালে ভাঁজ ফেলল, বললেন, এমন অবস্থা কেন তোর? আরে বাবা, ভেতরে যেতে দাও আগে আমাকে, তারপর বলছি সব। অথয়ের কথায় দরজা থেকে সরে দাঁড়ালো অন্তরা। ভেতরে গিয়ে রশ্মি বেগমের কোলে থাকা অন্তরা 1.5 বছরের মেয়ে মায়েশার গাল টেনে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলল, আমার মামুনিটা কত বড় হয়ে গেছে, বাট মামুনি, খালামুনি তো ভেজা আনিতে পারছি না, চেঞ্জ করে এসে নিচ্ছি। কেমন আমার বাচ্চাটা? তারপর মেহেদির উদ্দেশ্যে বলল, দুলাভাই কেমন আছেন? উত্তরে মেহেদি বলল, আলহামদুলিল্লাহ, আমি ভালো, কিন্তু তোমাকে তো ভালো লাগছে না, এমন অবস্থা কেন? মেহেদির কথায় অথই বলল, আসার সময় বৃষ্টিতে পড়েছিলাম, তাই ভিজে গেছি। ভেজার ফলে মনে হয় ঠান্ডা লাগছে, তাই চোখ মুখ কেমন লাগছে। আমি চেঞ্জ করে আসছি, এসে জমিয়ে আড্ডা দিব কিন্তু, একমাত্র দুলাভাই। বলে পা বাড়ালো ভেতরের দিকে। ওর যাওয়ার মানে তাকে মেহেদি হেসে বলল, আচ্ছা, আমার একমাত্র শালিকা, চেঞ্জ করে ঠান্ডার মেডিসিন নিয়ে নাও। অথই হাসতে হাসতে চলে গেল আর বলল, ওকে ওকে ডক্টর দুলাভাই। সময় বিকেল 5টা। মির্জা বাড়ির ড্রয়িং রুমের সব বড়রা সহ পাত্রপক্ষ উপস্থিত। তারা বৃষ্টির জন্য আসতে বিকেল করে ফেলেছেন। পাত্রপক্ষের সামনে বসে আছে সামিয়া। পরনে কালো রঙের শাড়ি, ফর্সা মেয়েটাকে বেশ মানিয়েছে। সামিয়া দেখতে মাশাআল্লাহ।
পাত্রের বাবা মাও দেখে এমনই বললেন। তার পানে উপস্থিত সবাই ধরে নিল মেয়ে তাদের পছন্দ হয়েছে। তাদের ভাবনার মাঝে পাত্রের মা সিরাজ মির্জার উদ্দেশ্যে বলে উঠলেন,